সময় চলে যায়, কিন্তু কিছু মানুষ তাদের স্বপ্নকে সময়ের গহ্বরে হারিয়ে যেতে দেয় না। তারাই বাঁচিয়ে রাখে জীবনের গভীর অর্থ, ত্যাগ, দায়িত্ব ও ভালোবাসার নিদর্শন। এমন একজন মানুষ আবুল কালাম আজাদ, যিনি নিজের শিক্ষাজীবন অসম্পূর্ণ রেখে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন, কিন্তু থেমে যায়নি। তিনি নিজের অপূর্ণ স্বপ্নগুলো সন্তানদের চোখে পূরণ করার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন আজও। আবুল কালাম আজাদ পড়াশোনায় মেধাবী ছিলেন। 1999 সালে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সফলতার সাথে উত্তীর্ণ হন তিনি, কিন্তু পারিবারিক দারিদ্র্য ও অভাব অনটনে তার স্বপ্নের পথ আটকে দেয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার মতো সামর্থ্য ছিল না পরিবারের, তাই বাধ্য হয়েই শিক্ষা জীবনের ইতি টানতে হয় তাকে। আজও সেই সময়টার কথা মনে পড়লে মনের ভিতর একরাশ কষ্ট জমে ওঠে। যদি পরিবার একটু সচেতন হতো, যদি কিছুটা আর্থিক সহযোগিতা পেতাম, তাহলে হয়তো আমার জীবনটা অন্যরকম হতো। জীবনের বাস্তবতা মোকাবেলায় তাকে পাড়ি জমাতে হয় ঢাকায়। শুরু হয় একটি গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিক হিসেবে। সেখান থেকে চাকরি হারিয়ে নতুন করে শুরু করতে হয় পথ চলা। তিনি তখন ঢাকার রাস্তায় ফুটপাতের ধারে গাছ লাগানো ও পরিচর্যার কাজ শুরু করেন। বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যান। এক সময় ব্র্যাক নার্সারির অধীনে স্থায়ীভাবে কাজ পান এবং এখনও সেই প্রতিষ্ঠানে কাজ করছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি কাজ করে যাচ্ছেন উত্তরা দিয়াবাড়ির সড়কে গাছ পরিচর্যার মাধ্যমে। আজাদ যখন গাছের পরিচর্যা করেন, তখন অনেক সময় পথচারীদের কেউ কেউ তাকিয়ে থাকেন। শিক্ষিত একজন মানুষ গাছ লাগানোর কাজ করছেন, এই চিত্র অনেকের চোখে পড়ে, কিন্তু তার সংগ্রামের ইতিহাস তারা জানে না। জীবনের প্রেক্ষাপটে টিকে থাকতে গিয়ে তিনি বেছে নিয়েছেন সম্মানজনক পরিশ্রমের পথ। তিনি বলেন, যদি তখন লেখাপড়া চালিয়ে যেতে পারতাম, হয়তো আজ আমিও অফিসে বসে কাজ করতাম, কিন্তু আমি নিজেকে হারিয়ে ফেলিনি। আমি নতুন করে বাঁচার স্বপ্ন গড়েছি আমার সন্তানদের নিয়ে। যা নিজে পারেনি তাই সন্তানদের মাধ্যমে পূরণ করতে দৃঢ় প্রতিজ্ঞা আবুল কালাম আজাদ। তার দুই কন্যা মেধাবী ছাত্রী। বড় মেয়ে ইতিমধ্যে এসএসসি পরীক্ষা দিয়েছে এবং ছোট মেয়ে শীঘ্রই একই পরীক্ষায় অংশ নেবে। তারা স্কুলের মেধা তালিকায় প্রথম সারিতে রয়েছে। তিনি নিজের জীবনের কষ্টগুলো উপেক্ষা করে সর্বোচ্চ দিয়ে মেয়েদের পড়াশোনার খরচ চালিয়ে যাচ্ছেন। তার স্বপ্ন, আমার মেয়েরা একদিন বড় চাকরি করবে। আমি যেটা হতে পারিনি, ওরা সেটা হবে। ওরাই আমার গর্ব, ওরাই আমার পরিপূর্ণতা। আবুল কালাম আজাদ বিশ্বাস করেন, শিক্ষাই মানুষের সর্বোচ্চ শেকড়। তিনি মনে করেন, একজন শিক্ষিত মানুষ নিজের জন্য না পারলেও অন্যদের জন্য আলো হয়ে উঠতে পারে। তার নিজের শিক্ষা অভিজ্ঞতা, ব্যর্থতা, সংগ্রাম এবং সাহসিকতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় অনুপ্রেরণা হতে পারে। তিনি চান তার মেয়েরা শুধু চাকরির জন্য পড়ুক না, বরং যেন তারা সমাজের জন্য কিছু করতে পারে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে অন্যদের পথ দেখাতে পারে। আবুল কালাম আজাদ একজন সাধারণ মানুষ, কিন্তু তার জীবনগাথা অসাধারণ। তিনি প্রমাণ করেছেন যে জীবনের পথে বাধা আসতেই পারে, কিন্তু স্বপ্ন দেখা থেমে যায় না। আজ তার জীবনের প্রতিটি দিন সন্তানদের ভবিষ্যতের জন্য নিবেদিত। সমাজে এমন সংগ্রামী পিতা যদি বেশি থাকতো, তাহলে হাজারো প্রতিভা হারিয়ে যেত না দারিদ্র্যের আধারে। আবুল কালাম আজাদের জীবন থেকে আমাদের শেখার আছে অনেক কিছু। ত্যাগ, পরিশ্রম ও ভালোবাসার নিদর্শন। পরিবারে আমার দুই মেয়ে আর আমার স্বামী স্ত্রী, 4 জন সদস্য আমরা। আমি থাকি চৌরাস্তা, গাজীপুর। আগে করতাম নিটিংয়ে চাকরি করতাম সোয়েটার জগতে। এই ম্যানুয়ালটা বন্ধ হওয়ার পরে আমাদের আর মানে যে রোজি রোজগারের পথটা বন্ধ হয়ে গেছে, বিদে পড়ে গেলাম বেকারত্ব। তারপরে বন্ধুর মিডিয়া দিয়ে এই ব্র্যাক নার্সারির সন্ধানে আমরা এখন বর্তমানে জয়েন করে কাজকাম করে আসতেছি। কোনো সমস্যা আল্লাহ দিলে নাই। প্রথমত আসা একটু মানে কাজগুলো বুঝতাম না, জানতাম না। তখন হয়তো বা আমাদের বসেরা বা আমার উপর লেভেল কর্মকর্তা অনেকভাবে কথা বলতো। আস্তে আস্তে ওটা সয়ে নিয়েছি বা মানিয়ে নিয়েছি। যখন কাজগুলো কোয়ালিটি জানলাম, বুঝলাম, তার কোনো সমস্যা নেই। এখন বর্তমানে এই দিয়াবাড়ি 1 নম্বর স্টেশন থেকে 2 নম্বর স্টেশনের যে প্রজেক্টটা আমি এখন বর্তমানে আমার দায়িত্বে চালাচ্ছি বা আমি দায়িত্বে আছি। মূল হতো আমি। আসলে এখানকার যে আমরা পরিশ্রম করি, এই পরিশ্রমের বিনিময়ে অর্থটা একদম সীমিত। এই সীমিত অর্থ, এই পরিশ্রম বিনিময়ে অর্থটা হয় না। তারপরেও আসলে বেকারত্ব জীবনের যে একটা গ্লানি, যে বেকার থাকে সে বোঝে এর যন্ত্রণাটা কী। তবে চলে মার্শাল্লাহ, যতটুকু মানে খারাপও পাই না বা ভালো মন্দ
খেতে না পারলেও ডাল ভাতকে আমাদের সংসার মোটামুটি চলে, কোনো সমস্যা হয় না। সকালে নাস্তা করে আসি বাসায় থেকে, তারপরে এখানে এসে লাঞ্চ করেছি মিষ্টি লাউ, পাঙ্গাস মাছ, করলা ভাজি। আলহামদুলিল্লাহ সব মিলে আসলে খুব সুখী, হ্যাপি। মানে এর মতো আর বলার মতো কিছু নাই। না, ঈদে বাড়ি যাওয়া হয়নি। ফ্যামিলিগুলো আমার মানে এখানে সব আমার বাবা মা মারা গেছে ছোটো থাকতেই। 6টা ভাই ভিন্ন ভিন্ন সংসারের অবস্থান। আর আমার ফ্যামিলি সব আমি এখানেই থাকি, বিধায় বাড়ি যাওয়ার মতো প্রজেক্ট বা ব্যবহারের মতো কেউ উপযোগী না বা ওটা ইন্টারেস্টিং কেউ না। আসলে এটা ছাত্র জীবন থেকে মানে ক্লাস অনার্স পর্যন্ত গ্রামেতে ছিলাম। গ্রামের বন্ধু বান্ধব, অতীতের কথা মনে হলে তো খারাপ লাগেই, কিন্তু এখন কর্মজীবনে মানে আসার পরে এখন আসলে ওরকম ভাবতে গেলেও হয় না, বা মনে পড়ে, অনেকটাই মিস করি তাদেরকে আর কি। হ্যাঁ, একটু করছি। ইন্টারমিডিয়েট পাস। জি, 1997 সালে এসেছি, 1999 সালে ইন্টারমিডিয়েট। বাড়ি আমার রাজশাহী। আসলে তখন আমাদের ফ্যামিলি ছিল একদম দুর্বল। আর ওই মুহূর্তে একটুর জন্য আমি আগাইতে পারিনি। আমার ফ্যামিলি ছিল অর্থনৈতিকভাবে খুবই সংকট, আর ভাই অনেক বেশি। ফ্যামিলি খুব দুর্বল ছিল বিধায় তারপরে অর্থনৈতিকভাবে পড়াশোনাটা অফ হয়ে গেছে। আমরা এখন যতটুকু সচেতন, তখন তো ফ্যামিলি বা আমি আর পূর্ব অভিজ্ঞতা এত ছিল না বিধায় তখন পড়াশোনা স্টপ হয়ে গেছে। তারপরে তো এই রুজি রোজগারের উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। তারপরে তো মার্শাল্লাহ চলতেছে, মোটামুটি কোনো রকমের সমস্যা হয় না। পরিবারে অর্থনৈতিক সমস্যা ছিল মেন। তারপরে এখানে আসলে অল্প এখানে আসার পরে দাম্পত্য জীবনে জড়িয়ে গেলাম, যার পরে মানে সব কিছু মিলে আর কি হজা বড় হলো, মানে এলোমেলোত পড়ে গেলাম, যার জন্য ঊর্ধ্বগতিতে আর মনে পদক্ষেপ নেওয়ার মতো আর সময়টা আর হয়নি। তার বিধায় এখন এই সাময়িক এই উপার্জন দিয়েই বা এই কর্ম দিয়েই পারিবারিকভাবে সংসার চালাচ্ছি, বা তো সমস্যা হয় না। মনে পড়ে খারাপ লাগে, মানে আসলে ওগুলো যখন ভাবতে যাই বা ভাবি, আসলে খুব অটোমেটিক ইমোশনাল হয়ে পড়েও লাভ হয় না, কি করব আর, মানে পরিস্থিতির শিকার হয়ে যায়, এমত অবস্থা এই আর কি। না না না, পূর্বে বয়স ফিরে আসার কোনো সিস্টেম আর নাই। এখন যতটুকু জানতেছি, বুঝতেছি আসলে পড়াশোনার কতটুকু মূল্যায়ন, কতটুকু মানে দাম, সেগুলো এখন কাজে লাগাইতাম, যে তখন জীবনটা আর কি পরিবর্তন করতাম এই কর্ম দিয়ে না, উচ্চ কর্ম দিয়ে বা উচ্চ জীবন দিয়ে আমি আসলে জীবনটা সেটেল করতাম। কিন্তু ওই বয়সটা ফিরে পাবো না, ওটা বিধায় চিন্তা করে লাভ নেই। জি জি জি, তখন একটু আমার ফ্যামিলিগত একটু সচেতন বা কোনো ফ্রেন্ড মহল বা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা যদি একটু সুপরামর্শ দিত যে তুমি এইভাবে না এইভাবে, আসলে এইগুলো পাইনি বিধায় আমার ফ্যামিলি ছিল সবগুলোই আধামূর্খ, মানে তাদেরও সচেতনের অভাব ছিল। সব কিছু মিলে আর কি আসলে এগুলো ডিজি লং স্টোরি, মানে বলতে গেলে অনেক কথা আসবে। আসলে সব কিছু মিলে যখন অতীতে যাই, আমি পাস্টে যাই, তখন অনেক খারাপ লাগে। তারপরেও খারাপের সামনাসামনি যে উপার্জন করে খাই, এটাই এখন গর্ব। এই উপার্জনের অর্থ দিয়ে ফ্যামিলি চালাই, বাচ্চা কাচ্চাকে লেখাপড়া করাই। বড় মেয়ে এবার এসেছি পরীক্ষা দিল, ছোটার সামনে এসেছি পরীক্ষা দেবে, দুটাই ক্লাসের ফার্স্ট বয়, সব কিছু মিলে আসলে আমি হ্যাপি, এতে কোনো সমস্যা হয় না। এই দিক দিয়ে ভাবতে গেলে হ্যাপি, কিন্তু অর্থ উপার্জন করতে একটু কষ্টই হয়, কারণ আমার মতো ছেলে এই কর্ম করবে কেন, এটা সাধারণত একটা সাধারণ লোকেই করতে পারে বা করে। ওদের যে মূল্য অর্থ, আমারও সেই অর্থ, এখানে সার্টিফিকেটের কোনো মূল্যায়ন করা হয় না, এখানে কষ্টটা লাগে, এটাই আর কি। হ্যাঁ, আমার ভবিষ্যৎ আমার সন্তান দিয়ে আমার যে স্বপ্নগুলো বাকি আছে, আমি সচেতন হিসেবে আমার বাচ্চাগুলো সেই জায়গায় পৌঁছাবো, এটা এখন আমার মুখ্য উদ্দেশ্য। যে আমাদের কাজের বয়স হচ্ছে আমাদের 2 বছর। এখন পারিবারিক অর্থনৈতিক সংকট, আর মূলত হচ্ছে আমরা এই দিয়াবাড়ির যে মেট্রো রেলের যে একটা প্রজেক্ট আমাদের ব্র্যাক কোম্পানি নিচে, এই ব্র্যাকের আন্ডারে আমরা কাজ করি। আর এই মূলত এই কাজের উদ্দেশ্য হচ্ছে পরিবেশকে সৌন্দর্য রাখার জন্য, আর এই উপার্জনের দিয়ে আমরা হয়তো পরিবার চালাই, এই যে কোম্পানি চলে আমরাও সুন্দরভাবে চলতে পারি, এটাই আর কি মুখ্য উদ্দেশ্য বা এটাই আর কি মূল কারণ। খারাপ লাগে, তারপরেও এই জগতে মানুষক মূল্যায়ন কে কীভাবে করে, তবে কাজ করে খেলে কেউ ছোটো মনে করা যায় না, উপার্জন করি, অর্থ পাই, এটাই আমাদের আর কি কোনো খারাপ লাগার বিষয় না। আপনি আমাকে মূল্যায়ন করেন বা না করেন, আমি আপনাদের মূল্যায়ন ঠিকই করে যাই, বা ঠিকই আমরা অর্থের বিনিময়ে আমরা পরিশ্রম ঠিকই দেওয়া যায়, এতে আমাদের কোনো সমস্যা হয় না। না, কষ্ট লাগলেও এটা আমরা আসলে ওইভাবে নিই না, কারণ
কষ্ট নিলেই বা লাভ কী, কারণ আপনি তো আমাকে অর্থ দিবেন না। অর্থ হচ্ছে মূল কারণ। তারপরে পরিবেশটাকে সুন্দর রাখি, পরিবেশটাকে সুন্দর রাখার মতো চেষ্টা করি। এই দিয়াবাড়ির লোকজন যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, সুন্দর একটা এখানে আসে সকাল বিকাল যাতে একটা পরিবেশে তৃপ্তিকর একটা আনন্দময় একটা পরিবেশ মতো লাভ করতে পারে, ভ্রমণ করতে পারে, এটা সৌন্দর্য করি, এটাই আর কি। খুবই ভালো লাগে, খুবই আনন্দ লাগে। এখানে আমাদের স্যারেরাও সে খুব ভদ্র, বা এখানে কাজের কোনো কোয়ালিটি আমরা যতটুকু দিতে পারি তাদেরও কাছে খুশি, বা আমরা যথেষ্ট পরিমাণে সেবা দিয়ে কাজ করে যে এখানে কোনো রকমের অশ্লীল ব্যবহার বা অশ্লীল কথা এখানে আসে না বা ব্যবহার করা হয় না। আমাদের স্যারগুলো খুবই ভদ্র।